তাদের জীবনের শ্রেষ্ঠ জোছনা। অনেকক্ষণ পর নীরবতা ভাঙে আসমা। সুস্থ হয়ে গেলে আপনি কি আবার যুদ্ধে ফিরে যাবেন? কিছুক্ষণ নীরব থেকে ওমর উত্তর দিল, না। আসমা ঘাড় ঘুরিয়ে তাকালো ওমরের দিকে। নির্লিপ্ত কিন্তু কণ্ঠে দৃঢ়তা নিয়ে ওমর বলল, আমার হাত আমার কোনো মুসলিম ভাইকে হত্যা করবে না। দূরের মসজিদ থেকে ভেসে আসছে ফজরের আজান। আসমা নীরবে উঠে গেল ওমরের পাশ থেকে। পেছনে তার ছোট ছোট চঞ্চল পায়ের শব্দ ঘরটাতে রেখে গেল তার খুশির চিহ্ন। সেপ্টেম্বর 2001। হঠাৎ করে সারা কাবুল জুড়ে আতশবাজির মতো ফুটছে গুলি। এটা ঠিক যুদ্ধের মতো না, আনন্দ প্রকাশ করে যেভাবে শূন্য গুলি ছোড়া হয়। বিভিন্ন বাড়ির ছাদে, রাস্তায়, বাজারে যে যার মতো আকাশে গুলি ছুড়ে আনন্দ প্রকাশ করছে। দূরে কোথাও হেভি আর্টিলারি থেকে ছুটছে কামানের গোলা। ওমর তখন ক্লাস নিচ্ছিল। কয়েক মাস হলো ওমর এখানকার একটি স্কুলে জয়েন করেছে। ছেলেদের এই স্কুলটা সরকারি হলেও এটা এখন তালিবানদের নির্দেশনায় চলে। ওমর ক্লাস 5 থেকে 8 পর্যন্ত ইংরেজি পড়ায়। খালিদ ওমরের শারীরিক অক্ষমতার কারণে নিজ থেকে এই চাকরির ব্যবস্থা করে দিয়েছে। আহত হওয়ার কারণে ভ্রাতৃঘাতী এই যুদ্ধ তাকে আর ফিরে যেতে হচ্ছে না বলে আল্লাহর কাছে সে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। খালিদ বলেছে, দারুল ইসলামের জন্য করা যে কোনো কাজই জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা ইসলামের সীমানা বাড়াতে থাকি, আর এদিকে তুমি আগামী দিনের মুজাহিদিন তৈরি করতে থাকো। ইসলামের বাণী পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে হলে আমাদের বিভিন্ন ভাষার উপর দখল থাকতে হবে, বিশেষ করে ইংরেজি। ক্লাস ফেলে রেখে দ্রুত স্কুলের টিচার রুমে গিয়ে অন্যান্য শিক্ষকরা মনোযোগ দিয়ে রেডিও শুনছে। ওমর জানল পাঞ্চশির উপত্যকার সিংহ উত্তরের তালিবান বিরোধী জোটের প্রধান সেনাপতি আহমেদ শাহ মাসুদকে গুপ্তঘাতকের মাধ্যমে হত্যা করা হয়েছে। ঢাকার প্রদেশের খাজা বাহাউদ্দিন এলাকার নিজ কমান্ড পোস্টে টেলিভিশন সাংবাদিক পরিচয়ধারী 2 ঘাতকের ক্যামেরার মধ্যে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণের মাধ্যমে মাসুদকে হত্যা করা হয়। টিচারদের মধ্যে 2 ধরনের প্রতিক্রিয়া। এক দল এইবার যুদ্ধটাকে তাড়াতাড়ি শেষ হয়ে মনে করে খুশি। অন্য দলের কাছে মাসুদ তালিবান বিরোধী হলেও সোভিয়েত বিরোধী যুদ্ধে তার আত্মত্যাগের জন্য তাকে সবাই সম্মান করে। সাধারণ পশতুনরা উৎফুল্ল হয়ে আনন্দ করছে। সবার ধারণা এবার যুদ্ধ শেষ হবে। দীর্ঘ গৃহযুদ্ধে সবাই হাঁপিয়ে উঠেছে। ওমর রেডিওর খবর শুনতে শুনতে দেওয়ালের ক্যালেন্ডার তারিখটার দিকে লক্ষ্য করল। 9 সেপ্টেম্বর 2001 সাল। খোদ তালিবানদের মুখে মাসুদের অনেক বীরত্বের গল্প শুনেছিলেন ওমর। মনে মনে পড়ল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভারাক্রান্ত মন নিয়ে রাস্তায় বের হয়ে এসেছে ওমর। যে মুজাহিদিনরা জীবন বাজি রেখে সোভিয়েত পরাশক্তির বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে, পরে তারই ক্ষমতার ভাগবাটোয়ারা আর গোত্রীয় প্রাধান্য নিয়ে গৃহযুদ্ধে লিপ্ত হয়ে দিনের পর দিন হত্যা আর অরাজকতার ফিতনায় লিপ্ত ছিল। আল কোরআনে সূরা বাকারার 191 নম্বর আয়াতে বলা আছে, ফিতনা হত্যার চেয়েও কঠিন অপরাধ। আর বাকারার 193 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর তোমরা তাদের সাথে লড়াই করতে থাকো যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। ইসলামের প্রথম ফিতনা বা গৃহযুদ্ধে শুরু হয় তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পর থেকে। সে ফিতনা পরবর্তীতে জঙ্গে জামাল বা উটের যুদ্ধ এবং সিফিনের যুদ্ধের মতো করুণ পরিণতি বয়ে আনে। ফিতনার ধারাবাহিকতা ঘটে কারবালার বিয়োগান্তক ঘটনা। তালিবানরা বলে তারা ফিতনা বা গৃহযুদ্ধ বন্ধ করার জন্য যুদ্ধ করছে। তারা প্রমাণ করছে তারা সেটা পেরেছে।
এখন 90% অঞ্চলে যুদ্ধ নেই, সমস্যা থাকলেও অভূতপূর্ব সামাজিক নিরাপত্তা আছে। কিন্তু সেই জন্য এক মুসলিম হওয়ায় ভাইকে হত্যা করতে হচ্ছে অন্য ভাইকে। এটাই কঠিন বাস্তবতা। ইসলাম গ্রহণের পরও হক বাতিলের লড়াই চলতে থাকবে। সবার ইমানের মাত্রা এক হয় না, তাই মুসলিমদের মধ্যেও জালিম তৈরি হয়, পাপাচারী তৈরি হয়, সন্ত্রাসী তৈরি হয়। তখন অন্য মুসলিমরা এগিয়ে এসে প্রতিরোধ করে, চেপে ধরে জুলুমবাজ, সন্ত্রাসী আর ফিতনা সৃষ্টিকারী হাত। তালিবানরা যখন গুলি ছেড়ে বলে আল্লাহু আকবর, তাদের প্রতিপক্ষরা যখন বলে গুলি ছোড়ে তারাও বলে আল্লাহু আকবর। বাকরামের যুদ্ধে এই দৃশ্য ওমরের মনে দারুণ ভাবান্তর সৃষ্টি করেছিল। অসুস্থ থাকাকালীন সময়ে এ বিষয়ে সে অনেক ভেবেছে। ফিতনাকালীন সময়ে বা গৃহযুদ্ধের সময়ে মুসলিমদের করণীয় সম্পর্কে জেনেছে। মুসলিমদের নিজেদের মধ্যে যখন হক বাতিল বা সত্য মিথ্যার যুদ্ধ শুরু হবে, তখন মুসলিমদের তৃতীয় দলটি নিজেদেরকে সে ফিতনা থেকে দূরে রাখবে। এই 2 দিন পরে 11 সেপ্টেম্বর 2001 সারা পৃথিবীকে স্তব্ধ করে ঘটল আরেক ঘটনা। 4টা প্লেন হাইজ্যাক করে 2টা প্লেন দিয়ে নিউ ইয়র্কের টুইন টাওয়ারে আঘাত করা হয়েছে। তৃতীয়টি আঘাত করেছে আমেরিকান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হেডকোয়ার্টার পেন্টাগনে। চতুর্থটি ওয়াশিংটনের ডিসির দিকে যাওয়ার পথে পেনসিলভেনিয়াতে বিধ্বস্ত হয়। আমেরিকা বলছে ঘটনা ঘটিয়েছে আল কায়দা নামের মুসলিম সন্ত্রাসী সংগঠন, যার মাস্টারমাইন্ডের নাম ওসামা বিন লাদেন। এবং তার সংগঠন আল কায়দার ঘাঁটি আফগানিস্তানে। তালেবান ছত্রছায়ায় তারা আমেরিকায় সন্ত্রাসী হামলা চালিয়েছে। তাই আমেরিকার দাবি ওসামা বিন লাদেনকে এবং অন্যান্য সব আল কায়দা লিডারকে বিনা শর্তে তাদের হাতে তুলে দিতে হবে। 20 সেপ্টেম্বর তারা তালিবানকে এই আলটিমেটাম দেয়। আমেরিকানদের আলটিমেটামের উত্তরে 21 সেপ্টেম্বর পাকিস্তানে নিযুক্ত তালিবানদের দূত মোল্লা আব্দুস সালাম জাইফ জানায়, তোমরা ওসামা বিন লাদেনের বিরুদ্ধে যে অভিযোগ করেছ তার সপক্ষে প্রমাণ দাও, আমরা শরিয়া আইনে তার বিচার করব। আমেরিকা তালিবানদের এই দাবি প্রত্যাখ্যান করে আক্রমণের প্রস্তুতি নিতে থাকে। 22 সেপ্টেম্বর আমেরিকানদের পুরো সহযোগিতা নিয়ে উত্তরের জোট তালিবানদের বিরুদ্ধে নতুন উদ্যমে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। চলতে থাকে মরণপণ যুদ্ধ। 24 সেপ্টেম্বর 2001 তালিবানদের নেতা মোল্লা মোহাম্মদ ওমর আমেরিকার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে। এই ঘোষণা জারির পরপরই খালিদ সেদিন ছুটে আসে ওমরের স্কুলে তার সাথে দেখা করতে। গভীর চিন্তায় নিমজ্জিত খালিদ ওমরকে বলল, খুব জরুরি একটা বিষয়ে কথা বলার জন্য আমি তোমার কাছে এসেছি। বুঝতেই পারছো, সারা পৃথিবী দাঁড়িয়ে গেছে আমাদের বিরুদ্ধে। আমি বিশ্বাস করি আমরা সত্যের উপর আছি। সত্যকে পরীক্ষার ভিতর দিয়েই সত্য পরিণত হতে হয়। ওরা আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিতে চায়। জমিনের উপর আল্লাহর ইচ্ছে কার্যকর হবে। ওমর বলল, নিরীহ যাত্রীসহ প্লেন হাইজ্যাক করে টুইন টাওয়ারে যে হামলা করা হয়েছে, আমি সেটাকে সমর্থন করি না। খালিদ বলে, আমিও করি না। বিন লাদেন বলেছেন তিনি সেটা করেননি। ধরলাম বিন লাদেন মিথ্যে বলছেন। তাহলে তোমরা আমাদেরকে প্রমাণ দাও। প্রমাণ পেলে অবশ্যই আমরা তার বিচার করব। আমরা ইনসাফ না করলে তবে কে করবে? সে যদি দোষী হয় তবে একজন অপরাধীকে বাঁচাতে আমরা আমাদের দেশ ধ্বংস হতে দিতে পারি না। এই মুহূর্তে আমরা আফগানিস্তানের প্রায় 90% নিয়ন্ত্রণ করছি। একজন অপরাধীর জন্য আমরা আমাদের এত কষ্টের অর্জন শেষ করে দিতে পারি না। কিন্তু যদি তা না হয়, শেখ ওসামা যদি অপরাধী না হয়, তবে সারা পৃথিবী উল্টে গেলেও আমরা আমাদের একজন নিরপরাধ ভাইকে শত্রুর হাতে তুলে দেব না। এটা ইসলাম অনুমোদন করে না। আর নিশ্চয়ই তুমি জানো, আফগানরা মেহমানদের কোন উচ্চ মর্যাদায় রাখে। মানুষ তো মানুষ। তোমাকে একটা গল্প বলি। গজনি সুলতান মাহমুদ একবার শিকারের এক হরিণের পিছু ধাওয়া করছিলেন। সে হরিণ ছুটতে ছুটতে এক পাঠানের আঙ্গিনায় ঢুকে পড়ে। তখন সে পাঠান অস্ত্র উঁচিয়ে সুলতানের মুখোমুখি দাঁড়িয়ে বলেছিল, ফিরে যান সুলতান, এই হরিণ এখন আমার মেহমান। তাকে ধরতে হলে আমাকে মেরে তারপর তাকে ধরতে পারবেন। সুলতান পাঠানের মেহমানদারি দেখে মুগ্ধ হয়েছিল এবং তিনি ফিরে গিয়েছিলেন। আমরা আফগানরা তো সেই জাতি। যাই হোক,
আমাদের সামনের দিনগুলো বড় কঠিন হবে। আমরা এসবকে পরোয়া করি না। আমরা দুনিয়ার বিনিময়ে আখিরাত কিনেছি। আমাদের দুশমনরা বাঁচার লোভ করে, আমরা শাহাদাতের লোভ করি। হয়তো খুব বেশি সময় নেই, আমরা আল্লাহর সাথে মিলিত হব। আমি আজ আমার পরিবারের পক্ষ থেকে তোমার জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছি। আমরা তোমার সাথে আসমার বিয়ে দিতে চাই। জানি এমন প্রস্তাবের সময় এটা নয়। আমরা আসমার একজন অভিভাবক চাই, সামনের দিনগুলোতে যে তাকে আশ্রয় দিয়ে রাখবে। আমি আসমার সাথে কথা বলেছি, সে তোমাকে পছন্দ করে। আমার বাবা এবং আমাদের পরিবারের সবাই তোমাকে পছন্দ করে। এখন তুমি রাজি থাকলে আমরা বিয়েটি সেরে ফেলতে পারি। এমন দুর্যোগপূর্ণ সময়ে এমন অপ্রত্যাশিত প্রস্তাবে ওমর হতবিহ্বল হয়ে পড়ে। তার ভালোবাসার বিষয়ে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এসে গেছে, কি বলবে বুঝে উঠতে পারে না। সে এমন একটি দিনের জন্য অপেক্ষায় ছিল। আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় তার চোখ ভিজে ওঠে। ওমরের এমন নীরবতা দেখে খালিদ অসহায় বোধ করে। সে ওমরের হাত ধরে মৃদু ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করে, ওমর, তুমি রাজি আছো? ওমর খালিদের সেই হাতের উপর নিজের হাত রেখে মুখে হাসি ফুটিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছে কার্যকরী হোক। খালিদ খুশিতে ওমরকে বুকে জড়িয়ে ধরল। অনেকক্ষণ বুকের মধ্যে ধরে রাখলো ওমরকে। যখন ছাড়লো তখন পরিবর্তন হয়ে গেছে খালিদের চেহারা। আশঙ্কা নিয়ে বলল, নিশ্চয়ই তুমি আমেরিকান এয়ার পাওয়ার সম্পর্কে জানো। আমরা সেটার সামনে টিকতে পারবো না। আমরা অপেক্ষা করব ওদের গ্রাউন্ড ফোর্সের জন্য, কিন্তু সম্ভবত সেটা ওরা সহজে করবে না। ওরা সেই কাজ উত্তরের জোটকে দিয়ে করাবে, আর ওদের ফুল এয়ার সাপোর্ট দেবে। তার মানে আমেরিকার ন্যাটো তার বিমান বাহিনীকে আমাদের বিরুদ্ধে নিশ্চিন্তে প্রতিরোধহীনভাবে ব্যবহার করবে। কারণ ওরা জানে আমাদের এয়ার ডিফেন্স নেই। আমাদের যে অ্যান্টি এয়ারক্রাফট গানগুলো আছে সেগুলো ওদের F-14 টমক্যাট, F-15 ঈগল, F-16 ফাইটিং ফ্যালকন, B-52 বোম্বার আর ব্যালিস্টিক টোমাহক মিসাইলের বিরুদ্ধে কিছুই করতে পারবে না। ওমর মনোবল হারিও না। আগামী কিছুদিনের মধ্যে ওরা কাবুল, কান্দাহার, কুন্দুজ, জালালাবাদ, মাজারি শরীফ, হেলমান্দ, হেরাত সব বোমা মেরে তছনছ করে দিবে। আর প্রথম টার্গেট হবে কাবুল। হাতে একদম সময় নেই। তোমাদের বিয়েটি আজ রাতেই সেরে ফেলবো। এখন আমার সাথে বাসায় চলো। খালিদ একটা পুরাতন রয়্যাল এনফিল্ড বাইক নিয়ে এসেছিল ওমরের সাথে দেখা করতে। সেটা স্টার্ট দিতে দিতে ওমরকে বলল, আমি এই বাইকটা তোমাকে দিয়ে যাব। তুমি নিশ্চয়ই বাইক চালাতে জানো। ওমর বলল, জানি। আমি যেখানে যাব সেখানে বাইকটা কাজ লাগবে না। মনে করো তোমার বিয়েতে এটা আমার উপহার। ওমরের স্কুল থেকে পাকমানের মুচাকালা গ্রাম 10 মাইল দূরে। ওমরকে পেছনে দিয়ে খালিদ যেন বাইকটা উড়িয়ে নিয়ে যাচ্ছে। সেই সাথে ওমরের মনটাও খুশিতে পাখির মতো উঠছে। দুই হাত দুই পাশে ডানার মতো মেলে দিল। মাথার উপরে ঝকঝকে পরিষ্কার নীল আকাশ। সেদিকে তাকিয়ে ওমর মনে মনে বলল, প্রিয় আসমান, এই দেখো, তোমার জন্য আমি পাখি হয়ে গেলাম। বিমান আক্রমণের ভয়ে ব্ল্যাক আউটের অন্ধকারে ঢেকে আছে রাজধানী কাবুল। এর মধ্যে 24 সেপ্টেম্বর রাত খুব সাদামাটাভাবে ওমরের সাথে বিয়ে হয়ে গেল আসমার। 2-1 ঘর প্রতিবেশী এসেছে বিয়েতে শরিক হতে। গায়ের একজন বৃদ্ধা মহিলা তাদের জন্য দোয়া করে বলল, এই যুদ্ধের মধ্যে তোমাদের বিয়েটা যেন কারবালের প্রান্তরে ইমাম হোসেনের মেয়ে সাকিনার সাথে ইমাম হাসানের ছেলে কাসেমের বিয়ের মতো। সবাই মিলে রাতের খাবার খেলো। আসমার 2 মা মিলে সাধ্যমতো রান্না করেছে পোলাও, চোপান কাবাব, চাপলি কাবাব, কোরাই গোস্ত, তন্দুরি সেকা নান, আর খাওয়ার শেষের মিষ্টান্ন ছিল শিরব্রিঞ্জ, বাকলাবা এবং তাজা ফল। খালিদকে আজ অস্বাভাবিক রকমের হাসি খুশি দেখাচ্ছে। ছোট ভাইবোনগুলো খালিদের সাথে হুটোপুটিতে মেতেছে। খালিদ তাদের সাথে কার্পেটের উপর গড়াগড়ি করে খেলছে। ওমর এক দৃষ্টিতে সে দৃশ্য দেখছে। খালিদ এক অসাধারণ যুবক, নিজে এখনো বিয়ে করেনি। তার নাকি বিয়ে করার মতো সময় হাতে নেই। তাদের পরিবার দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে
এখানে খেয়ে কোন মায়ের সন্তান? এমন উৎফুল্ল খালিদকে দেখে উমরের কেন জানি মনে হচ্ছে এই যুবকটিকে হয়তো সে হারিয়ে ফেলবে। উমরের বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বের হয়ে আসে। রাত বাড়তে থাকে। গ্রামের প্রতিবেশীরা চলে যায়। উপত্যকার নিচের সড়ক থেকে শোনা যায় একটা পিকআপ ট্রাকের হর্ন। সেটা শুনে নিজের ছোট ভাই-বোনদের গায়ের উপর থেকে সরিয়ে ছুটে যায় জানালার দিকে। জানালায় উঁকি দিয়ে এসে উমরকে বলে, যেতে হবে। খালিদের বাড়ির ভেতরে তার মার কাছ থেকে বিদায় নিয়ে আসে। ভাই-বোনদের আদর করে শেষ দাঁড়ায় আসমার সামনে। আসমা জানে সামনের দিনগুলো কি ঘটতে যাচ্ছে। তার বুক ভেঙে কান্না আসে। খুব সাদামাটা বিয়ে সেজেছে আসমা। হাতে মেহেন্দি লাগিয়েছে। গায়ে একটা সবুজ মখমলের নতুন চাদর। ওর সবুজ চোখের সাথে অদ্ভুতভাবে ম্যাচিং করছে। ভাইকে জড়িয়ে ধরে নীরব কান্নায় ফুলে ফুলে উঠে আসমা। খালিদ খুব শক্ত মনের মানুষ। বোনের কপালে চুমু খেয়ে বলে, ফি আমানিল্লাহ। তারপর দ্রুত ঘর থেকে বের হয়ে আসে। ওমর পেছন পেছন আসে তাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে। পিকআপ নিয়ে 4 জন সশস্ত্র তালিবান যোদ্ধা তার জন্য অপেক্ষা করছে মাঝপথে। ওমরকে থামিয়ে দাঁড়ায়। তারপর ওমরকে আলিঙ্গন করে বলে, আজ থেকেই পরিবারের দায়িত্ব তোমারও। আমি এখন কুন্দুজে চলে যাব, সরাসরি ফ্রন্ট লাইনে। এয়ার রেড শুরু হলে বেসমেন্টে চলে যেও। বেসমেন্টে আমাদের ব্যক্তিগত রাইফেল এমুনেশন আছে। প্রয়োজনে সেসব ব্যবহার করো। যেহেতু আসমা সরকারি হাসপাতালে নার্স হিসেবে জয়েন করেছে, তাই অবস্থা খারাপ হলে তুমি নিজে তাকে আনা নেওয়া করো। এবার ওমরের কাঁধে হাত রেখে চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, হয়তো তোমার সাথে এটাই আমার শেষ দেখা। ইনশাআল্লাহ নিশ্চয়ই আমাদের জান্নাতে দেখা হবে। আর একবার আলিঙ্গন করে গাড়ির দিকে চলে যায় খালিদ। ওমর তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে যতক্ষণ না পিকআপটা পাহাড়ের আড়ালে অদৃশ্য হয়ে যায়। ওমর মনে মনে খালিদের জন্য প্রার্থনা করে, আকাশের দিকে তাকিয়ে। রাতের পরিষ্কার আকাশ। ওমর জানতেও পারেনি ওই আকাশের অনেক উঁচু থেকে এতক্ষণ তাকে আর খালিদকে লক্ষ্য করেছিল ড্রোন নামক একটা মানুষবিহীন উড়ালযান। টার্গেট কিলিং এর জন্য অপরাধী শনাক্ত করতে সিআইএ এটা প্রথমবারের মতন আফগানিস্তানে ব্যবহার শুরু করেছে। খালিদের পিকআপ রওনা হলেই অদৃশ্য আততায়ী ড্রোনটা তাদের অনুসরণ করতে থাকে। গভীর রাত। পাকমানের পাহাড়ি ঢালের ঘরটাতে 2 রাকাত নামাজ শেষ করে পাশাপাশি জায়নামাজের দীর্ঘ সেজদায় প্রার্থনারত ওমর আর আসমা। 2 জন মানুষ পরস্পরকে কামনা করেছিল। সেই কামনায় গোপন রেখে তারা স্রষ্টার কাছে পরস্পরকে পাওয়ার জন্য প্রার্থনা করেছিল। সে প্রার্থনার শক্তি দেখে তারা কৃতজ্ঞতায় সেজদায় পড়ে গেছে। সেজদা শেষে ওমর মাথা তুলে বসে অপেক্ষা করে আসমার জন্য। কিছুক্ষণ সময় অপেক্ষার পর ওমর আস্তে করে ডাকবে, আসমান। এই প্রথম ওমর আসমার নাম ধরে ডাকলো। যে নামটা সে কথা ছুলে নিজেই বলেছিল। কিছু নাম আছে যা সৌন্দর্যকে পরিপূর্ণভাবে ধারণ করতে পারে না। আসমান হলো সেই নাম যা আসমার আজ পরিপূর্ণভাবে ধারণ করলো। আসমা ধীরে ধীরে সিজদা থেকে মাথা তুলে ওমরের দিকে তাকালো। আসমার 2 চোখ ভেজা। কত বিষাদ ছড়িয়ে আছে তার 2 চোখে। ওর আজ বিয়ে। ওর বাবা কান্দাহারে, ওর ভাই কুন্দুজে অসম এক মরণপণ লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে আছে। এখানে নিজেদের জীবনেরও নিরাপত্তা নেই। আকাশের মাঝে মাঝে চক্কর দিচ্ছে ব্রিটিশ আর আমেরিকানের ফাইটার বোম্বার। এত আশঙ্কার ভেতরে কতটা অসহায় বোধ করছে মেয়েটাই। সেটা অনুভব করেও ওমরের মনটা কেঁদে ওঠে। জায়নামাজ থেকে উঠে দাঁড়িয়ে 2 হাত বাড়িয়ে দেয় আসমার দিকে। আসমা সে বাড়িয়ে দেওয়া হাত ধরে উঠে দাঁড়ায়। ভালোবাসার অনুভূতি নিয়ে এই প্রথম 2 জন মানবী পরস্পরকে স্পর্শ করল। ভালোবাসার অপার্থিব অনুভব তাদের বুকের ভেতরে শিহরণ তুলে দিল। 2 হাতে আসমাকে বুকের কাছে টেনে নিল ওমর। আলো আঁধারির মাঝে ঝকঝকে সবুজ চোখজোড়া দূরের নক্ষত্রের মতো কাঁপছে। তার মাথা থেকে সরিয়ে দিল সবুজ চাদর। আসমার গায়ের রং দেখে ওমরের মনে পড়ল ঋগ্বেদে পড়েছিল আর্যরা আফগানিস্তান থেকে পাঞ্জাব পর্যন্ত আধিপত্য বিস্তার করেছিল। তাই বুঝি আসমার গায়ে তার চোখে তার পূর্বপুরুষ আর্যদের রং। ওমরের চোখের দিকে বেশিক্ষণ তাকাতে পারেন না আসমা। লজ্জায় চোখ নামিয়ে নেয়।
নিজের বেঁধে রাখা চুলের ফিতা ধরে টান দিলে হঠাৎ বাঁক নেওয়া পাহাড়ি ঝর্ণার উচ্ছ্বাস নিয়ে ছড়িয়ে পড়ে চুল। গায়ের দুধ সাদা রঙের সাথে যুদ্ধ করে না পেরে কালো চুলগুলো প্রায় সোনালি রং ছুঁই ছুঁই করছে। এটা কে দাঁড়িয়ে আছে উমারের সামনে? যেন নতুন কেউ, যেন সত্যি সত্যি আকাশ থেকে আসমান নেমে এসেছে উমারের কাছে। গভীর মমতায় এই আসমানকে নিজের বুকের মধ্যে চেপে ধরে উমার। সেই নারী বিগত দিনগুলো যে একটু একটু করে উমারের শরীরের ক্ষতগুলো সারিয়ে তুলেছে, আর হৃদয়ের গোপন গভীরে ভালোবাসা বাংলাদেশ থেকে বয়ে এনেছিল যে ক্ষত, সেটাও অলক্ষ্যে মুছে দিয়েছে। বুকের ভেতরে প্রশান্তি বয়ে যাচ্ছে। হয়তো এই প্রশান্তিটুকুর জন্য উমার নিজেকে সারা জীবন পবিত্র রেখেছিল। আসমান 2 হাত চেপে ধরে উমারের পিঠ, তার চুলের মধ্যে ডুবে গেছে উমারের নাক। গভীর শ্বাস টেনে ফুসফুস ভরে নেয় তার চুলের গন্ধ। ডান হাত দিয়ে আসমান কানের উপরে এই চুলগুলো সরিয়ে ফিস করে নতুন শেখা ফার্সিতে বলে, আমি কোনোদিন কবিতা লিখিনি। জীবনের প্রথম কবিতাটি আপনার জন্য লিখেছি। ওমরের মুখে ফার্সি শুনে ছট করে আসমা আলিঙ্গন ছেড়ে মুখোমুখি দাঁড়ালো। অবাক বিস্ময়ে চকচক করে ও সবুজ চোখ। এভাবে তাকিয়ে থাকলে আমি ফার্সি ভুলে যাব। লজ্জা পেয়ে আবার ওমরকে জড়িয়ে ধরে মুখ লুকায় ওর বুকে। উমর ওর কানের কাছে ফিস করে ফার্সিতে আবৃত্তি করলো। যখন আমি ঘরে থাকি বুকে তুলে রাখি, যখন আমি বাইরে থাকি মাথায় তুলে রাখি, এছাড়া আর রাখবো কোথায়? হয় না সংকুলান। আমি তোমার একলা পাখি, তুমি আসমান।